আসসালামু আলাইকুম সবাইকে। আমি ডাক্তার মুর্তজা শাহরিয়ার। আমরা শুরু করতে চলেছি আমাদের ডেভিডসন কার্ডিওলজি ব্যাচ এবং আমাদের প্রথম ক্লাস হবে পেরিকার্ডিয়াম নিয়ে। আমরা ডিজিজ অফ দ্য পেরিকার্ডিয়াম নিয়ে আসলে আলোচনা করতে চাই। সবার মনে একটা এই প্রশ্ন আসতে পারে যে কেন আমরা চ্যাপ্টারের শুরুতে যেই ক্লিনিক্যাল এক্সামিনেশন, ফাংশনাল অ্যানাটমি বা ক্লিনিক্যাল অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি এবং ইনভেস্টিগেশন এবং সিমটম অ্যানালাইসিসের যে পার্টটা থাকে সেটা কেন শুরুতে আলোচনা না করে একেবারে ডিজিজ সেগমেন্টে চলে এসেছি। এটার একটা এক্সপ্লানেশন হচ্ছে এই যে যখন আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন ফাইন্ডিংসকে এক্সপ্লেন করতে যাব, যখন আমরা সিমটমকে অ্যানালাইসিস করতে যাব, সেখানে জায়গায় জায়গায় আমাদেরকে কার্ডিয়াক ডিজিজ দিয়ে বোঝাতে হবে। সো আগে যদি আমরা ডিজিজটা পড়ে ফেলি তখন আমাদের ওই আলোচনাটা করতে সহজ হবে, তখন আমাদের ওই কী কী ইনভেস্টিগেটিভ মেথড আমরা ইউজ করি সেগুলোকে এক্সপ্লেন করতে আমাদের জন্য সহজ হবে। সেই কারণে আমরা শুরুতে আসলে ডিজিজ সেগমেন্ট পড়ে নিব এবং লেটার অন যখন আমাদের সবগুলো ডিজিজ পড়া শেষ হয়ে যাবে তখন আমরা ডেভিডসনের চ্যাপ্টারের শুরুতে যে আলোচনাগুলো আছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা শুরু করতে পারি। সো আমরা বেসিক্যালি শুরু করতে চাই পেরিকার্ডিয়াম নিয়ে। তবে পেরিকার্ডিয়াম নিয়ে আলোচনা শুরু করার আগে আমি সংক্ষিপ্তভাবে পেরিকার্ডিয়াম নিয়ে একটু ক্লিনিক্যাল অ্যানাটমি আলোচনা করে নিতে চাই। সো পেরিকার্ডিয়ামের জিনিসটা বোঝার জন্য আমরা প্রথমে হার্টের দিকে তাকাবো। সো যদি এটা আমাদের হার্ট হয়ে থাকে, মনে করি এটা আমাদের হার্ট, আমরা জানি আমাদের হার্টে আসলে 3টা লেয়ার থাকে। সবার ভেতরে যে লেয়ারটা থাকে সেটাকে আমরা বলছি এন্ডোকার্ডিয়াম। সো দিস ওয়ান ইজ এন্ডোকার্ডিয়াম। এবং তারপর একটা মাসল লেয়ার থাকে, যে মাসল লেয়ার কার্ডিয়াক মায়োসাইটের যে লেয়ার সেটাকে আমরা বলছি মায়োকার্ডিয়াম। এবং সবার বাইরে যে লেয়ারটা থাকে এটাকে আমরা সবাই জানি, আমরা বলি দিস ইজ এপিকার্ডিয়াম। এবং আমাদের গ্রস আইডিয়া কি, এর পরের লেয়ারটাই হলো পেরিকার্ডিয়াম। দ্যাট ইজ ট্রু অ্যান্ড ফলস একই সঙ্গে। এখানে স্ট্রাকচারটা একটু ডিফিকাল্ট বা একটু ডিফারেন্ট। স্ট্রাকচারটা আসলে কেমন, সেটা হচ্ছে আমাদের যেই পেরিকার্ডিয়ামের অ্যাকচুয়ালি 2টা লেয়ার। সো যদি এটা পেরিকার্ডিয়াম হয়ে থাকে, পেরিকার্ডিয়ামের আমরা আসলে 2টা লেয়ার পাই। সবার বাইরের দিকে যে থাকে সেটাকে আমরা বলি ফাইব্রাস পেরিকার্ডিয়াম, এবং ভেতরের দিকে যে লেয়ারটা থাকে সেটাকে আমরা বলছি সেরাস পেরিকার্ডিয়াম। এবং এই যে সেরাস পেরিকার্ডিয়াম, এখানে আবার 2টা সাবডিভিশন আছে। সাবডিভিশনটা কীভাবে হচ্ছে, ভেতরের দিকে একটা, বাইরের দিকে একটা। ভেতরের দিকে থাকে আমাদের ভিসেরাল লেয়ার এবং বাইরের দিকে থাকে আমাদের প্যারাইটাল লেয়ার। এবং এই যে ভিসেরাল অ্যান্ড প্যারাইটাল লেয়ার অফ দ্য সেরাস পেরিকার্ডিয়াম, এই দুটার মধ্যবর্তী স্থান এখানে থাকে হচ্ছে আমাদের সেরাস ফ্লুইড। সেরাস ফ্লুইড। তাহলে এখন আমি যখন এই নলেজটা জানি, এবার যখন আমি পেরিকার্ডিয়ামকে এক্সপ্লেন করব তখন পেরিকার্ডিয়ামের লেয়ার কিভাবে আসবে, যেটাকে আমি এপিকার্ডিয়াম বলছি, এই এপিকার্ডিয়ামই হচ্ছে আমাদের সেই ভিসেরাল লেয়ার অফ দ্য সেরাস পেরিকার্ডিয়াম। এবং এই এপিকার্ডিয়ামের বাইরে এখানে কিছু পরিমাণ ফ্লুইড থাকে, যেই ফ্লুইডটাকে আমি বলছি এই সেরাস ফ্লুইড। এবং এরপরে আমাদের থাকে প্যারাইটাল লেয়ার। এবং এটা কিন্তু আসলে সত্যি কথা বলতে আমাদের হার্টের সাথে আসলে অ্যাডজেসেন্ট। এরপরে আমাদের এইখানে থাকে ফাইব্রাস লেয়ার অফ দ্য পেরিকার্ডিয়াম। সো বেসিক্যালি হার্ট যখন মুভ করে তখন আমাদের পেরিকার্ডিয়াম এটার সাথে এইভাবে রিলেশনে থাকে। সো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ দ্য পেরিকার্ডিয়াম। এখন আমরা ডেভিডসনে আসি। সো ডেভিডসনে আমরা যেটা করবো সেটা হচ্ছে এক এক লাইন দেখবো এবং সেটাকে আমরা এক এক করে এক্সপ্লেন করার চেষ্টা করবো। সো প্রথমে আমরা দেখে তাহলে কী বলা হচ্ছে, তাহলে বেসিক্যালি একটা নর্মাল পেরিকার্ডিয়াল স্যাক। সো ইট কন্টেইনস অ্যাবাউট 50 ml অফ দ্য ফ্লুইড। তার মানে ওই যে আমরা দেখাইলাম যে আমাদের সেরাস লেয়ার, সেখানে প্যারাইটাল অ্যান্ড ভিসেরাল লেয়ারের মধ্যবর্তী স্থানে একটু সেরাস ফ্লুইড থাকে, 50 ml অফ ফ্লুইড। এবং এই ফ্লুইডের ক্যারেক্টারিস্টিক্স অনেকটা লিম্ফের মতো। আমি বলতেছি না এটা কমপ্লিটলি এটা লিম্ফ, বাট ইট ইজ সিমিলার টু লিম্ফ, মানে লিম্ফের মতো। তাহলে এটার ক্যারেক্টারিস্টিক্স লিম্ফের মতো। এবং হোয়াট ইজ দ্য ফাংশন বা হোয়াট ইজ দ্য পারপাস অফ দিস ফ্লুইড, এই ফ্লুইডের মূল পারপাসই হচ্ছে এটা হার্টের যে সারফেস সেটাকে লুব্রিকেট করে। এই লুব্রিকেট করলে লাভ কি, হার্টে যখন সিস্টল ডায়াস্টল হয়, বিশেষ করে ডিউরিং ডায়াস্টল, হার্টটা তো আসলে একটু এমনি এক্সপান্ড করতেছে। সো তখন আমাদের এই যে আমাদের যে পেরিকার্ডিয়াম সেটার সাথে হার্টের ফ্রিকশনটাকে মিনিমাম করা। সো ফ্রিকশনকে যত কমানো যায় এবং এই জন্য লুব্রিকেট জিনিসটা করে। সো যত লুব্রিকেশন ভালো হবে তত স্মুথলি জিনিসটা আসলে হবে। সো ইট উইল লুব্রিকেট দ্য সারফেস অফ দ্য হার্ট। এখন কথা হচ্ছে আমাদের এই যে পেরিকার্ডিয়াম যেটা আছে এটা থেকে আমাদের লাভ কী বা আমাদের ফাংশনটা কি পেরিকার্ডিয়ামের। সো এবার আসি আমরা ফাংশনসের আলোচনা। সো ফাংশনের ক্ষেত্রে আমরা যেটা বলবো, এখানে আমরা প্রথম যে ফাংশন দেখি সেটা হচ্ছে দ্য পেরিকার্ডিয়াম লিমিট দ্য ডিস্টেনশন অফ দ্য হার্ট।
হার্ট কখন ডিস্টেন্ডেড হয়? ডিউরিং ডায়াস্টোল। লাইক সিস্টোলে তো হার্ট একটু কম প্রেশার দিচ্ছে, ব্লাডটাকে পাম্প করে যাচ্ছে, আর ডিউরিং ডায়াস্টোল সে এমনি একটু ডিস্টেনশন হয় এবং তখন ব্লাডগুলা ভেন্ট্রিকলসে বা চেম্বারে আসে। এখন কথা হলো, যখন এই ডিস্টেনশনটা হচ্ছে, পেরিকার্ডিয়ামের ডিস্টেনশনটাকে লিমিট করে। লাইক তোমাকে অতিরিক্ত বাড়তে দিব না, তোমাকে একটা লিমিটের মধ্যে রাখবো। সো ইট উইল লিমিট দ্য ডিস্টেনশন অফ দ্য হার্ট, এটাকে বোঝানো হচ্ছে। ওকে, সেকেন্ড ফাংশন কি? সেকেন্ড ফাংশন হচ্ছে ইট কন্ট্রিবিউটস টু দ্য হিমোডাইনামিক ইন্টারডিপেন্ডেন্স অফ দ্য ভেন্ট্রিকল। তাহলে হিমোডাইনামিক ইন্টারডিপেন্ডেন্স অফ দ্য ভেন্ট্রিকল, হিমোডাইনামিক ইন্টারডিপেন্ডেন্স অফ দ্য ভেন্ট্রিকল, এখানে পেরিকার্ডিয়াম ভূমিকা রাখে। এই কথাটার মানে কি? সো আমরা একটু হোয়াইট বোর্ডে আসি, আমরা একটা নতুন পেজ নিই। ওকে, সো এখন একটা হার্টের কথা আমরা চিন্তা করি। মনে করি এটা আমাদের হার্টের লেফট সাইড, এটা হচ্ছে আমাদের রাইট সাইড। এখন মনে করি কোনো একটা পার্সনের এমন একটা কন্ডিশন হয়েছে যেখানে আমাদের লেফট ভেন্ট্রিকলে ভলিউম ওভারলোড হচ্ছে, যতটুকু ব্লাড থাকা উচিত ব্লাড ভলিউম তার থেকে অনেক বেশি হয়ে গেছে। সাধারণত কোন কন্ডিশন এরকম আমরা দেখি? অ্যাওর্টিক রিগার্ডিটেশন যদি থাকে, এই ধরনের কেসে এটা হতে পারে। অথবা দেখা যাচ্ছে কোনো পেশেন্টের হয়তোবা আমরা অন্য কোনো কন্ডিশন থাকতে পারে, বাট আপাতত অ্যাওর্টিক রিগার্ডিটেশন নিয়ে চিন্তা করি। এখন যখন এরকম একটা ঘটনা ঘটলো, এই চেম্বারে ভলিউম অনেক বেড়ে গেল, অথবা এমন হতে পারে এমন একটা কন্ডিশন হয়েছে যে এই চেম্বারে প্রেশার অন্য চেম্বারের থেকে অনেক বেশি বেড়ে গেছে। যেমন আমরা কমনলি দেখতে পাই, যদি কোনো পার্সনের পালমোনারি হাইপারটেনশন থাকে, তখন দেখা যাচ্ছে যে রাইট ভেন্ট্রিকুলার প্রেশার আস্তে আস্তে বাড়তে থাকে। তাহলে এরকম ভলিউম চেঞ্জ বা প্রেশার চেঞ্জ যখন হয়, এটা যে শুধুমাত্র ওই চেঞ্জটাই একটা চেম্বারে আটকে থাকে ব্যাপারটা তা না, বরং এটা পার্শ্ববর্তী স্ট্রাকচার বা পার্শ্ববর্তী চেম্বারকেও আসলে ইনফ্লুয়েন্স করে। যেমন কেন ইনফ্লুয়েন্স করতে পারে? বিকজ এখানে একটা সেপ্টাম আছে। সো যখন এখানে ভলিউম বাড়ে, সেটা কিন্তু একটু হলেও প্রেশার দেয়, একটু হলেও এটা এদিকে একটু চাপ দেয় রাইট ভেন্ট্রিকুলার কাজকে, সে কিছুটা হলেও আসলে লিমিট করে দেয় বা সেটাকে ইনফ্লুয়েন্স করে বা সেটা একটু প্রবলেম ক্রিয়েট হয়। বা যখন এখানে প্রেশার হয়, এরাও কিছুটা প্রেশার এটা আসলে ফিল করে, যেটার কারণে আসলে এই ভেন্ট্রিকুলার ফাংশনটা ম্যাটার করে বা চেঞ্জ হতে পারে। দ্য ফাংশন অফ দ্য চেম্বার্স এই সারাউন্ডিং এনভায়রনমেন্টের কারণে আসলে ইনফ্লুয়েন্সড হতে পারে। সো এই জন্য দেখা যাচ্ছে হেমোডাইনামিক যে কন্ডিশনগুলো, সেটা আসলে একটা চেম্বারের প্রেশার চেঞ্জ বা ভলিউম চেঞ্জের সাথে এটা আসলে রিলেট করে। সেম জিনিস আমরা পেরিকার্ডিয়ামের জন্য দেখতে পাই। কিভাবে? পেরিকার্ডিয়ামের এখানে মনে করি এক্সেসিভ অ্যামাউন্ট অফ ফ্লুইড জমে গেছে। এখানে যখন এক্সেসিভ অ্যামাউন্ট অফ ফ্লুইড জমা থাকে, এটা কি করে? এই ফ্লুইডগুলা হার্টের এই ওয়ালকে প্রেশার দেয়। যখন সে হার্টের ওয়ালকে প্রেশার দেয়, হার্টের ওয়াল সিস্টোলের সময় প্রবলেম হয় না, প্রবলেম হয় ডায়াস্টোলের সময়। ডায়াস্টোলের সময় সে ঠিকমতো এক্সপান্ড করতে পারে না, ঠিকমতো ডায়াস্টোলটা হইতে পারে না। তো তাহলে কি? হিমোডাইনামিক ডিস্টারবেন্স ডেভেলপ হয়। ভেন্ট্রিকলগুলো যে হিমোডাইনামিক ফাংশন, সেটাকে আসলে টু সাম এক্সটেন্ট ইনফ্লুয়েন্স সে করতে পারে। সো এটাকেই আসলে বোঝানো হচ্ছে যে যখন আমাদের হিমোডাইনামিক ইন্টারডিপেন্ডেন্স, সো হিমোডাইনামিক ইন্টারডিপেন্ডেন্স অফ দ্য ভেন্ট্রিকল, এটাও আসলে পেরিকার্ডিয়াম করতে পারে। তাহলে এটা তার একটা করার ক্ষমতা আছে। আচ্ছা, অ্যান্ড থার্ড ফাংশন অফ দ্য পেরিকার্ডিয়াম, সেটা হচ্ছে ইনফেকশনের এগেনস্টে এটা একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে। কারণ ইনফেকশন, কোন ইনফেকশন? এই যে আমাদের সাইডে লাংস আছে, তাহলে লাংস থেকে ইনফেকশন খুব সহজেই আমাদের হার্টে রিচ করতে পারতো, বাট পেরিকার্ডিয়াম এখানে একটা প্রোটেক্টিভ ফাংশন আসলে প্লে করে। সো দিজ আর দ্য ফাংশনস। এখন আমাদের পরবর্তী কোশ্চেন আসবে যে যদি কোনো পার্সনের আসলে, লজিক্যাল কোশ্চেন, যদি কোনো পার্সনের আসলে পেরিকার্ডিয়াম না থাকে কি হবে? সো দেখা যাচ্ছে যদি এমন হয় যে কারো কনজেনিটালি একটা পেরিকার্ডিয়াম অ্যাবসেন্ট, অ্যাকচুয়ালি আমরা তাদের কোনো সিগনিফিক্যান্ট ক্লিনিক্যাল লিমিটেশন আসলে দেখি না। সিগনিফিক্যান্ট কোনো ক্লিনিক্যাল লিমিটেশন বা ক্লিনিক্যাল কোনো ফিচার আমরা এখানে পাই না, বরং জাস্ট হি ইজ জাস্ট ফাইন। সো একটা পার্সনের তাহলে পেরিকার্ডিয়াম না থাকলে যে সে খুব বিপদে পড়ে যাবে, ইটস নট লাইক দ্যাট। বাট পেরিকার্ডিয়াম আমাদের এই রোলগুলো আসলে প্লে করে, আমাদের বেনিফিট ডেফিনেটলি আছে। সো আমাদের একটা সংক্ষিপ্ত বেসিক আলোচনা শেষ, এখন আমরা ডিজিজের মধ্যে চলে যাব। সো এখন কথা হচ্ছে আমাদের পেরিকার্ডিয়ামে কী কী ডিজিজ হইতে পারে, কী কী ডিজিজ নিয়ে আলোচনা করা হয়। সো সবার আগে যেটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে আমাদের অ্যাকিউট পেরিকার্ডাইটিস। অ্যাকিউট পেরিকার্ডাইটিস মানে কি? মানে হচ্ছে এটা খুব রিসেন্টলি পেশেন্টের একটা ইনফ্লামেটরি ডিজিজ হচ্ছে, তাই না? এই যে পেরিকার্ডিয়াম আমি দেখালাম, এখানে একটা ইনফ্লামেশন হচ্ছে। সো একটা অ্যাকিউট ইনফ্লামেটরি প্রসেস যদি সেটা পেরিকার্ডিয়ামকে অ্যাফেক্ট করে, সেটাকে আমরা বলছি পেরিকার্ডাইটিস। এখন আমরা যখন হার্টের লেয়ারটা দেখাইছি,
যখন আমরা হার্টের লেয়ারটা দেখালাম, এখানে একটা জিনিস কিন্তু আমাদের কাছে খুব অবভিয়াসলি ক্লিয়ার হয়ে গেছে। সেটা কি? সেটা হচ্ছে আমাদের এই মায়োকার্ডিয়াম এবং আমাদের এপিকার্ডিয়াম, যেটা আসলে আমাদের পেরিকার্ডিয়াম একটা লেয়ার, একদম অ্যাডজেসেন্ট হয়ে থাকে। সো যখন এরকম হয় যে কোন একটা পার্সনের পেরিকার্ডাইটিস হচ্ছে, আসলে এটা কখনো কখনো মায়োকার্ডাইটিসও ডেভেলপ করতে পারে, অথবা ভাইস ভার্সা হতে পারে। মূল কথা হচ্ছে এপিকার্ডিয়ামে ইনফ্লামেশন হচ্ছে, এটা সবসময় এপিকার্ডিয়ামে সীমাবদ্ধ থাকবে ব্যাপারটা এরকম না। কখনো কখনো আমরা কোএক্সিস্টেন্টভাবে মায়োকার্ডিয়ামকেও ইনভলভ হতে দেখতে পারি, বিকজ মায়োকার্ডিয়ামের জাস্ট পাশের লেয়ারটা এপিকার্ডিয়াম, হুইচ ইজ এ পার্ট অফ এপিকার্ডিয়াম, হুইচ ইজ এ পার্ট অফ পেরিকার্ডিয়াম টু, তাই না? তাহলে ইট মে কো এক্সিস্ট উইথ মায়োকার্ডাইটিস, তাহলে কোনো পেশেন্টের সাথে মায়োকার্ডাইটিসও থাকতে পারে। এবং এই যে মায়োকার্ডাইটিস যদি থাকে, সেটাও কিন্তু আমরা আসলে ইসিজি দেখে আসলে বুঝতে পারবো। আমরা সামনে আসলে আলোচনা আসবো। আচ্ছা, এখন কথা হচ্ছে একটা পেশেন্টের অ্যাকিউট পেরিকার্ডাইটিস আসলে কেন হচ্ছে, কিভাবে হচ্ছে। সো সবার আগে আমাদেরকে কারণ বুঝতে হবে। সো যে কোনো ক্ষেত্রে একটা ইনফ্লামেশন হওয়ার পেছনে কিছু কারণ থাকে, এবং কমন কারণ যে কোনো হিউম্যান অর্গানের সাথে যদি আমরা কম্পেয়ার করি, নর্মালি আমরা দেখব ইনফেকশন ইজ দ্য নাম্বার ওয়ান রিজন, এবং পেরিকার্ডাইটিসের ক্ষেত্রেও ঘটনাটা সেম। দ্য নাম্বার ওয়ান রিজন বিহাইন্ড পেরিকার্ডাইটিস ইজ ভাইরাল ইনফেকশন। দিস ইজ দ্য নাম্বার ওয়ান কজ। এবং সবচেয়ে কমন যে ভাইরাসটা আমরা আসলে দেখি, কক্স্যাকি বি ভাইরাস। কক্স্যাকি বি ভাইরাস ইজ দ্য নাম্বার ওয়ান রিজন অফ পেরিকার্ডাইটিস। বেসিক্যালি যত পেরিকার্ডাইটিসের পেশেন্ট আসে, মেজরিটি ভাইরাল কেস। ওয়ার্ল্ড ওয়াইড হিসাব করলে, বাংলাদেশের কনটেক্সটে বলছি না, ওয়ার্ল্ড ওয়াইড হিসাবে ভাইরাল পেরিকার্ডাইটিস ইজ ভেরি মাচ কমন। এর পাশাপাশি কিছু ব্যাকটেরিয়াল কজ আছে। ব্যাকটেরিয়াল কজের মধ্যে অবশ্যই টিউবারকুলোসিস আছে, বাট এটাকে একটু আলাদা করে বলা হচ্ছে, বিকজ এটা একটা আলাদা এন্টাইটির মতো হয়ে গেছে। সো দ্য রিজনস বিহাইন্ড পেরিকার্ডাইটিস ইনফেকশন ভাইরাল হতে পারে, ব্যাকটেরিয়াল হতে পারে, টিউবারকুলোসিসের জন্য হতে পারে। সাধারণত প্রাইমারি টিউবারকুলোসিস না, সাধারণত ডিসেমিনেটেড টিবি থেকে আমরা এরকম হতে দেখি। বাট টিউবারকুলোসিস ইজ অ্যানাদার গ্রেট কজ, এবং বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যত পেশেন্ট পেরিকার্ডাইটিসের পাই, এখানে একটা সিগনিফিক্যান্ট নাম্বার ডেফিনেটলি আমরা বলবো যে টিউবারকুলোসিস। ইনফ্যাক্ট আমি নিজে যতগুলো পেশেন্ট পেরিকার্ডাইটিস পাইছি, সবগুলো টিউবারকুলার কেস, টিউবারকুলোসিস হয়ে পেরিকার্ডাইটিসে চলে আসছে। সো ভেরি মাচ কমন ইন বাংলাদেশ। বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো বা টিউবারকুলোসিস থাকে বললে আমাদের টিচাররা খুশি হবে। আচ্ছা, সো প্রথমে গেল আমাদের ইনফেকশিয়াস কজ। ইনফেকশিয়াস কজের পর হচ্ছে ইনফ্লামেটরি। আমাদের যে ইনফ্লামেটরি ডিসঅর্ডারগুলো আছে, সেখানেও পেশেন্ট পেরিকার্ডাইটিস নিয়ে আমাদের প্রেজেন্ট করতে পারে। সো কোন কোন ইনফ্লামেটরি কন্ডিশন, যত রকম রিউমাটোলজিক্যাল কন্ডিশন আছে, সেগুলোকে আমরা আগে বলবো। সো সবচেয়ে কমনলি অবশ্যই রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং সিস্টেমিক লুপাস এরাইথ্রোম্যাটোসাস বা এসএলই, ভেরি মাচ কমন, ভেরি মাচ কমন। এবং আরেকটা কন্ডিশন বলা হচ্ছে, এটা হচ্ছে রিউম্যাটিক ফিভার। তাহলে এগুলো সব হচ্ছে আমাদের ইনফ্লামেটরি কন্ডিশন। রিউম্যাটিক ফিভারে আসলে বেসিক কথা কি, আমরা পেশেন্টের এখানে প্যানকার্ডাইটিস পাই। হার্টের 3টা লেয়ার সবগুলোই ইনভলভ হয় টু সাম এক্সটেন্ট। অনেক বইতে লেখা আছে মায়োকার্ডিয়াম, অনেক জায়গায় এখানে যেমন পেরিকার্ডাইটিস কথা বলা হচ্ছে। বেসিক্যালি আসলে মেজরিটি পেশেন্টের ক্ষেত্রে আমরা প্যানকার্ডাইটিস দেখো, সবগুলো লেয়ারই ইনভলভ, পেরিকার্ডিয়ামও ইনভলভ। সো রিউম্যাটিক ফিভারে শুধু পেরিকার্ডাইটিস হয়, ব্যাপারটা এইভাবে চিন্তা না করে বরং আমরা প্যানকার্ডাইটিস এভাবে চিন্তা করলে জিনিসটা আরও সুন্দর হবে। তাহলে আমাদের ইনফ্লামেটরি কিছু রিজন আছে। এর পাশাপাশি আমাদের আরও কিছু কারণে আমরা পেরিকার্ডাইটিস হতে দেখি, এবং এটাকে সিগনিফিকেন্ট রাখতে হবে, এটাকে মাথায় রাখতে হবে, বিকজ এই পেশেন্টগুলো আমরা পাই। সবার আগে যেটাকে বলবো সেটা হচ্ছে এমআই। এখানে একটা কথা বলা হচ্ছে পোস্ট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, মানে হচ্ছে প্রথমে এমআই হয়েছে, এমআইয়ের হওয়ার পরে একটা কমপ্লিকেশন হিসেবে, বা এমআই হওয়ার পরে সাধারণত একটা কমপ্লিকেশন হিসেবে আমরা দেখি তার পেরিকার্ডাইটিস ডেভেলপ করতে পারে। এখন আমাদের মাথায় সবসময় কাজ করে কি, ড্রেসলার সিনড্রোম। ড্রেসলার সিনড্রোম আমরা কখন বলি, অ্যাটলিস্ট 1 সপ্তাহ বা 2 সপ্তাহের একটা গ্যাপ থাকা লাগে। অনেক পেশেন্ট পেরিকার্ডাইটিস ডেভেলপ করে জাস্ট আফটার এমআই, লাইক 1 দিন 2 দিন 3 দিনের মাথায় তার পেরিকার্ডাইটিস হতে পারে। সেটা কিন্তু ড্রেসলার সিনড্রোম না। ড্রেসলার সিনড্রোম হতে হলে অ্যাটলিস্ট 1 সপ্তাহ পার হইতে হবে। সেখানে আমাদের প্যাথোলজিটা কিন্তু ডিফারেন্ট, বাট স্টিল যদি দুইটাকেই আমরা এক জায়গায় আনি, পোস্ট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, এখানে আলটিমেটলি পেশেন্ট পেরিকার্ডাইটিস নিয়ে আসতে পারে। সো পেরিকার্ডাইটিসের একটা কমন কজ পোস্ট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন, এখানে পেশেন্ট পেরিকার্ডাইটিস নিয়ে আসে, এবং আমরা এই পেশেন্ট ফ্রিকুয়েন্টলি পাই। এটা কোথায় পাওয়া যাবে, এই পেশেন্ট ইন্টারনাল মেডিসিনের ওয়ার্ডে থাকবে না, এই পেশেন্ট থাকবে সিসিউতে। সিসিউর পেশেন্ট, পোস্ট সিসিউর পেশেন্টে এগুলো আমরা পাইতে পারি। আরেকটা কমন কেস ইউরেমিয়া। বেসিক্যালি ইউরেমিয়া বললে আমরা যেভাবে চিন্তা করি, আমি এটাকে এক্সপ্লেন করে দিই, সিকিডি পেশেন্ট। আরও গোছায় বললে, যেসব পেশেন্টের আমরা এন্ড স্টেজ রেনাল ডিজিজ পাই, তাদের ক্ষেত্রেই দেখা যাচ্ছে পেরিকার্ডাইটিস হয়।
ইউরেমিক কজ, তাই না? ইউরেমিয়া খুব বেশি হয়ে গেছে, লেভেল অনেক উপরে চলে গেছে, এই ধরনের পেশেন্ট ফ্রিকুয়েন্টলি পেরিকার্ডাইটিস ডেভেলপ করে এবং তাদের দেখা যাচ্ছে হিউজ প্লুরাল এফিউশন ডেভেলপ করে ওই মুভমেন্টে। সো ইউরেমিয়া ইজ এ ভেরি কমন কজ। যে সকল পেশেন্টের এন্ড স্টেজ রেনাল ডিজিজ, পেশেন্টস আর অন ডায়ালাইসিস, তাদের ক্ষেত্রে আমরা এটা ফ্রিকুয়েন্টলি পাই। আর কি কি রিজন আমরা এখানে দেখব, সেটা হচ্ছে ম্যালিগনেন্সি অ্যান্ড ট্রমা। ট্রমা তো ট্রমাই, বিভিন্নভাবে যে বুলেট ইনজুরি হতে পারে, পেনিট্রেটিং কোনো ইনজুরি হতে পারে, ডিফারেন্ট টাইপস অফ ট্রমা, অনেক সময় ফ্র্যাকচার হয়েছে একটা রিব, সেখান থেকে ট্রমাটিক রিজন থাকতে পারে। আর হচ্ছে ম্যালিগনেন্সি। ম্যালিগনেন্সির ব্যাপারটা কীরকম, আমাদের প্রাইমারি ম্যালিগনেন্সি কিন্তু নর্মালি না, তাই না? নর্মালি কিন্তু প্রাইমারি ম্যালিগনেন্সি না, দেখা যাচ্ছে একটা লিম্ফোমা হয়েছে, অথবা তার একটা ব্রঙ্কোজেনিক কার্সিনোমা আছে, অথবা তার হয়তো বা ব্রঙ্কোজেনিক অথবা কার্সিনোমা লাং আছে, অথবা হয়তো বা পেশেন্টের মেসোথেলিওমা আছে। সহজ কথা যে আমাদের যে প্লিওরা অথবা লাংস, এখানে কোনো একটা ম্যালিগনেন্ট লেশন আছে বা কোনো একটা লিম্ফোমা আছে। সো দেখা যাচ্ছে এই পেশেন্টের যেহেতু এটা অ্যাডজেসেন্ট স্ট্রাকচার, এখানেও অনেক সময় ইনফ্লামেশন আমরা আসলে হতে দেখি। সো ম্যালিগনেন্সিটা মোস্টলি আসলে আমরা আসলে সেকেন্ডারি রিজন, প্রাইমারি ম্যালিগনেন্ট না, বরং সেকেন্ডারি ম্যালিগনেন্ট কজ আমরা আসলে এখানে বলবো। এখন এখানে ডেভিডসন একটা কথা বলা আছে, যেখানে বলা হচ্ছে অ্যাকিউট পেরিকার্ডাইটিস, সেই সাথে বলা হচ্ছে এই কজগুলো পেরিকার্ডিয়াল ইফিউশনেরই কারণ। কারণ পেরিকার্ডিয়াল ইফিউশন আসলে কেন হয়? পেরিকার্ডিয়াল ইফিউশন হওয়ার সবচেয়ে কমন, সবচেয়ে লজিক্যাল রিজন হচ্ছে এই পেরিকার্ডিয়ামের এখানে একটা ইনফ্লামেশন হচ্ছে, ইনফ্লামেশনের কারণে এক্সুডেশন হচ্ছে এবং এক্সুডেশন হয়ে ইফিউশন ডেভেলপ করছে। মোস্টলি এটাই দেখা যায়। পেরিকার্ডিয়াল ইফিউশনের আরও কিছু কারণ আছে, ট্রমাটিক কারণেও ইফিউশন, এখানে ইফিউশন না বলি, এখানে আমরা অ্যাকুমুলেশন অফ ব্লাড, এগুলো আমরা দেখবো, সেটাকেও অবশ্যই আমরা মানে ইফিউশনের মধ্যে আলোচনা আনতে পারে। বাট বেসিক সিম্পল কথা হচ্ছে কমন লজিক্যাল রিজন বিহাইন্ড ইফিউশন ইজ পেরিকার্ডাইটিস। যতগুলা কারণ এখানে বলছি, প্রত্যেকটা কারণেই পেশেন্ট ইফিউশন নিয়ে আসে, বিকজ ইনফ্লামেশন হচ্ছে, এক্সুডেশন হচ্ছে। ইনফ্লামেশন হলে এক্সুডেশন হইতে বাধ্য, যে কোনো সেরাস লেয়ার ইনফ্লামেশন হলে এক্সুডেশন হইতেই হবে, ইনফ্লামেশন হলে এক্সুডেশন হইতেই হবে। আমরা প্যাথোলজি পড়ে আসছি, রাইট? প্যাথোলজিতে আমরা সেই মেকানিজমটা জানি। সো যেখানেই একটা সেরাস লাইনিংয়ে যদি মানে ইনফ্লামেশন হয়, আমরা ইফিউশন টু সাম এক্সটেন্ট পাবো, আমরা প্লুরাল ইফিউশন একইভাবে পাই, রাইট? তারপরে যদি কোনো পেশেন্টের পেরিটোনাইটিস ডেভেলপ করে, সেখানেও আমরা দেখবো যে টু সাম এক্সটেন্ট মানে ফ্লুইড কিন্তু এখানেও জমা হবে, তাই না? তাহলে বেসিক কথা হচ্ছে, তাহলে এখানে আমরা ইফিউশন এবং পেরিকার্ডিটিসের রিজন আর দ্য সেম। তাহলে আমাদের পরে আসে এবার। এখন কথা হচ্ছে প্যাথোজেনেসিসের আলোচনা। তো ডেফিনেটলি এখানে বলা হচ্ছে রিকগনাইজড কজগুলোকে আমরা অলরেডি আলোচনা করে ফেলেছি, তবে কিছু কিছু ক্ষেত্রে দ্য কজেস আর আনক্লিয়ার। এটা আমরা মাথায় রাখবো যে সব সময় সব কিছুর কারণ খুঁজে পাওয়া যায় না, এরকম অসংখ্য কারণ থাকে, মানে অসংখ্য কন্ডিশন থাকে যেখানে আমরা কারণ খুঁজে পাচ্ছি না, আমাদের কাছে ক্লিয়ার না। মেডিসিনে এটা অহরহ, এই জন্য এই যে ইডিওপ্যাথিক কারণের মধ্যে সব জায়গায় যে কিছু জায়গায় কিছু কন্ডিশনস থাকবে, ইউ ক্যান নট বি এবল টু এক্সপ্লেইন ইট। সো সামটাইমস দ্য কজ ইজ আনক্লিয়ার। তবে বেসিক কথা কি, অল ফর্মস অফ পেরিকার্ডিয়াইটিস মে প্রডিউস আ পেরিকার্ডিয়াল ইফিউশন। তাহলে অলরেডি এটা আমরা বলে ফেলছি, তাহলে ইফিউশন তো অবশ্যই হবে। এখন এই যে ইফিউশন হচ্ছে, ইফিউশন নিয়ে এখন আলোচনা। ইফিউশন নিয়ে কি আলোচনা? সেটা হচ্ছে যে ইফিউশন আমরা আসলে হতে দেখি, ইফিউশনের মধ্যে কয়েক রকম ধরন আছে। লাইক ইফিউশন মানে সব জায়গায় সেরাস ফ্লুইড জমা হচ্ছে বেশি বেশি, ইটস নট লাইক দ্যাট। এক এক জায়গায় এক এক রকম আমরা অ্যাকুমুলেশন দেখতে পাই। যেমন কখনো কখনো এই ইফিউশনটা আমরা দেখি ফাইব্রিনাস, কখনো কখনো সেটা সেরাস, কখনো কখনো সেটা হিমোরেজিক, কখনো কখনো সেটা পুরুলেন্ট। তাহলে ফাইব্রিনাস একরকম, সেরাস একরকম। ফাইব্রিনাস কি, যখন ফাইব্রিনাস এক্সুডেশন হবে বা ফাইব্রিনাস ইফিউশন হবে, আস্তে আস্তে কি যে ওই আমাদের ওই জায়গাটা ফাইব্রোসিস হয়ে যাবে, সো লেয়ারগুলো এমনি লেগে যাবে, সো হার্ট অনেকটা কি কনস্ট্রিকটিভ হয়ে যাবে, বা ওই জায়গাটা ফাইব্রোসিস হয়ে যাবে, সহজ কথা। সো হার্ট ঠিকমতো আসলে ডিস্টেন্ডই করতে পারবে না। আবার কিছু জায়গায় সেরাস ফ্লুইড আসবে, সেরাস ফ্লুইড অনেক পরিমাণ ফ্লুইড জমে গেছে, বা নর্মাল সেরাস। আবার কিছুকে হিমোরেজিক, যেটা আমরা আসলে ম্যালিগন্যান্ট কজে দেখতে পাই, অথবা পুরুলেন্ট, যেখানে আসলে ইনফেকশন এম্পায়ামা এক্সটেনশন করে গেছে, বা ইনফেক্টিভ কজ হলে আমরা পুরুলেন্ট পাইতে পারি। তাহলে এখানে এটাকেই এক্সপ্লেইন করা হচ্ছে কীভাবে। তাহলে বলা হচ্ছে একটা ফাইব্রিনাস এক্সুডেট কী হবে, এটার জন্য অ্যাডহেশন ফর্মেশন হবে। তাহলে যখন অ্যাডহেশন হচ্ছে, তার মানে কি, ওই যে আমি প্যারাইটাল লেয়ার ভিসেরাল লেয়ার দেখালাম, ওর মাঝখানে যে আমাদের ফ্লুইড ছিল সেরাস ফ্লুইড, এখন ওখানে ফাইব্রিনাস
আমাদের ডিফিউশন হয়েছে। সো এখন কি হবে, লেয়ার দুটো এমনি অ্যাডেশন হয়ে যাবে। এখন অ্যাডেশন যদি হয় তাহলে ওই জায়গাটা কি হার্ট কি ডিস্টেন্ট হতে পারবে আর ঠিকমতো আর ডিস্টেন্ট হইতে পারবে না কিন্তু। সো এই জায়গাগুলো থেকে কিন্তু আস্তে আস্তে দেখা যাবে পেশেন্টের ফাংশনাল লিমিটেশন অ্যারাইজ করবে। তারপরে কি সেরাস পেরিকার্ডাইটিসটা আমরা আমাদের মাথায় যেটা আসে এক্স্যাক্টলি সেম জিনিস। আমাদের মাথায় আসে কি যে একটা লার্জ ডিফিউশন থাকতে পারে যেখানে একটু ঘোলাটে টার্বিড একটু হলুদ একটা স্ট্র কালার একটা ফ্লুইড থাকবে যেখানে প্রোটিন কন্টেন্ট অনেক বেশি। বেসিক্যালি একটা ইনফ্লামেটরি এক্সুডেশনের বেসিক নেচার কিন্তু আসলে আমরা এটাই এক্সপেক্ট করি, রাইট? সো দিস ইজ সেরাস। আবার কি হেমোরেজিক ইফিউশন, এটা কখন হচ্ছে? ওই যে ম্যালিগন্যান্ট কজ আমারগুলো বলছিলাম। সো ম্যালিগন্যান্ট কজে আমরা আসলে দেখব যে এখানে হেমোরেজিক ইফিউশন হবে। সাধারণত কোন কন্ডিশন হতে পারে? অ্যাডজেসেন্ট স্ট্রাকচারের দিকে তাকাইতে হবে। সো মহিলা পেশেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে কার্সিনোমা অফ ব্রেস্ট থেকে হতে পারে, ব্রঙ্কোজেনিক কার্সিনোমা থেকে হতে পারে, লিম্ফোমা হয়েছে সেখান থেকেও হতে পারে। তাহলে এই ধরনের ম্যালিগন্যান্ট রিজনগুলোতে আমরা ফ্লুইড জায়গায় ব্লাড পাবো। সো এইটা গেল। আচ্ছা, অ্যান্ড লেটার অন আরেকটা আমরা বলেছি সেটা হচ্ছে আমাদের পুরুলেন্ট। যখন পুরুলেন্ট বলা হয়, পুরুলেন্ট মানে কি অ্যাকচুয়ালি ভেতরে পাস জমতেছে। পুরুলেন্ট মানে ভেতরে পাস জমতেছে। এই ব্যাপারটা আমরা খুব ফ্রিকুয়েন্টলি দেখি তা না, বরং এটাকে আমরা রেয়ার বলি। এবং সাধারণত এটা কখন হচ্ছে? যখন সেপসিস হয়ে গেছে অথবা কোনো একটা ইন্ট্রাথোরাসিক ইনফেকশন ছিল, হয়তো বা এম্পায়োমা লাং ছিল, সেখান থেকে পরে এটা এক্সটেন্ড করে এখন আমরা এরকম একটা পুরুলেন্ট পেরিকার্ডাইটিস পাচ্ছি। অথবা কোনো পেশেন্টের পেনিট্রেটিং ইঞ্জুরি হয়েছে, লাইক একটা লোক হয়তো বা ছুরি মেরে দিছে, পেনিট্রেটিং ইঞ্জুরি বা একটা বুলেট গেছে, সো ইনফেকশন স্প্রেড করে সেখানে পুরুলেন্ট আমরা পাইতে পারি। সো দিস আর দ্য প্যাথোজেনেসিস। এখন এবার আসি ক্লিনিক্যাল ফিচার্স। একটা পেশেন্টের যদি পেরিকার্ডাইটিস ডেভেলপ করে, হোয়াট উইল বি দ্য ক্লিনিক্যাল ফিচার? এখন সিম্পল কথা, হার্টের আউটার মোস্ট লেয়ার আমাদের এখানে প্রবলেম। সো পেশেন্টের পেইন চেস্টের একদম এই বরাবর হবে। সো রেট্রোস্টার্নাল পেইন নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসবে। সো দ্য টিপিক্যাল প্রেজেন্টেশন উইথ তাহলে চেস্ট পেইন যেটা রেট্রোস্টার্নাল। এখন পেইনকে এক্সপ্লেইন করার একটা মেথড আছে। আমরা আসলে জিজ্ঞাসা করি যে আপনার কি সমস্যা? পেইন। অনসেট জিজ্ঞাসা করি, তাই না? কতদিন ধরে পেইন, কিভাবে শুরু হলো? তাহলে অনসেট কি? এটা অ্যাকিউট বলতেছো, একটা খুব রিসেন্ট অনসেট বলবো, হয়তো 1 দিন 2 দিন 3 দিন 4 দিন এরকম একটা রিসেন্ট অনসেট দেখাবে। আচ্ছা, অনসেটের পর আমরা কি জিজ্ঞাসা করি যে আপনার এই পেইনের নেচারটা কীরকম, তাই না? সো এখানে আমরা পাচ্ছি যে ইট ইজ রেট্রোস্টার্নাল। পরবর্তী যে কোশ্চেনটা আমরা আসলে করি যে আপনার এই যে পেইন এটা কি আশেপাশে কোথাও ছড়ায় কিনা? সো রেডিয়েশন হচ্ছে কিনা, নাকি শিফটিং হচ্ছে কিনা, নাকি পেশেন্টের পেইনটা আশেপাশে কতটুকু এক্সটেন্ড হচ্ছে। সো পেশেন্টের ক্ষেত্রে আমরা যেটা ফিচার পাই, দ্য পেইন রেডিয়েট টু দ্য শোল্ডার অ্যান্ড নেক। তাহলে রেডিয়েশনটা কি? শোল্ডার অ্যান্ড নেকে রেডিয়েশন হচ্ছে। পরের পেইনের আমাদের কোশ্চেন থাকে হোয়াট মেক্স ইট বেটার, হোয়াট মেক্স ইট ওর্স, মানে কী করলে পেইনটা আরও খারাপ হয়, কী করলে পেইনটা একটু ভালো বোধ করে। সো এখন কোন জিনিসটা পেইনকে আরও খারাপ করে, অ্যাগ্রেভেট করে? অ্যাগ্রেভেটিং ফ্যাক্টর কি? ডিপ ব্রিদিং। যদি পেশেন্ট বুক ভরে শ্বাস নেয় তার পেইনটা বেড়ে যায়। অথবা সে যদি একটা মুভমেন্ট করে, লাইক একটা মুভমেন্ট, এনি কাইন্ড অফ মুভমেন্ট, পজিশন চেঞ্জ, এক্সারসাইজ, অথবা সে খাইতেছে, সোয়ালোয়িং, এই জিনিসগুলো তার পেইনটাকে আরও খারাপ করে। সো দিস আর দ্য ফ্যাক্টরস দ্যাট মেক্স ইট ওর্স। পরের কথা হচ্ছে যে অ্যাপার্ট ফ্রম পেইন পেশেন্টের আর কী কী সিমটমস থাকতে পারে। তাহলে অ্যাপার্ট ফ্রম পেইন পেশেন্টের থেকে আমরা আসলে ফিভার পাই। হোয়াট ইজ দ্য নেচার অফ দ্য ফিভার? দ্য ফিভার ইজ আ লো গ্রেড ফিভার। ইউজুয়ালি আমরা পেরিকার্ডাইটিস এখানে লো গ্রেড ফিভার এক্সপেক্ট করি। ইট ইজ ভেরি কমন। হাই গ্রেড ফিভার যে হইতে পারে না সেটা আমি বলছি না, বাট কমন কোনটা? লো গ্রেড ফিভারটা আমরা কমনলি দেখি। আচ্ছা, তাহলে আমরা 2টা সিমটম পাইলাম। এর পাশাপাশি আমরা পেশেন্টের যখন ক্লিনিক্যাল এক্সামিনেশন করব, আমরা কি কি সাইন দেখব? সো ডিউরিং অস্কালটেশন আমরা একটা এক্সট্রা সাউন্ড পাবো, যেটাকে আমরা বলছি পেরিকার্ডিয়াল ফ্রিকশন রাব। এটা হচ্ছে আমি অস্কালটেশনের মধ্যে পাবো। সো পেরিকার্ডিয়াল ফ্রিকশন রাবের বৈশিষ্ট্য কি? প্রথম কথা, এটা একটা হাই পিচ, খুবই সুপারফিশিয়াল, এবং শব্দটা মানে চুলকানোর সময় যে সাউন্ড হয় না, এরকম একটা স্ক্র্যাচিং একটা সাউন্ড আসে, বা একটু ক্রাঞ্চিং সাউন্ড। কি মনে করো তুমি হাতের মধ্যে অনেকগুলো চিপস নিলা, এবার এগুলাকে এমনি করো, মানে মচমচ করবে না, এরকম একটা ক্রাঞ্চিং এরকম একটা সাউন্ড আসলে আসবে। এবং এটা কেন হচ্ছে? বিকজ ইনফ্লামড পেরিকার্ডিয়াম যখন মুভ করে
তখনই আসলে এই সাউন্ডটা প্রডিউস হয়। তাহলে ডিউ টু দ্য মুভমেন্ট অফ দ্য ইনফ্লামড পেরিকার্ডিয়াম এরকম স্ক্র্যাচিং বা একটা ক্রাঞ্চিং এরকম একটা সাউন্ড আমরা আসলে দেখি। এই সাউন্ড চেনার সবচেয়ে বেস্ট উপায় কি? সবার আগে এখন ইউটিউব চলে আসছে, ইউটিউবে সার্চ দিলেই আমরা যদি সার্চ দিই সুন্দর মতো আমরা সাউন্ডটা পেয়ে যাবো। তাহলে আমরা ইউটিউব থেকে সাউন্ডটা চেক করে নিব। আচ্ছা, এখন কথা হচ্ছে ক্লিনিক্যাল ফিচার্সের মধ্যে তাহলে আমরা সাইন একটা পাইলাম। আচ্ছা, এখন এই যে ফ্রিকশন রাব, এটা নিয়ে আরও একটু কথা এখানে আমরা অ্যাড করি। সেটা হচ্ছে নর্মালি এই সাউন্ডটা ডিউরিং সিস্টল ভালো শোনা যায়। তাহলে ডিউরিং সিস্টল আমরা ভালো শুনতে পাই, বাট ডায়াস্টলেও শুনতে পাওয়া যাবে না সেটা না। এবং সাউন্ডের কোয়ালিটি টু অ্যান্ড ফ্রো, মানে টু অ্যান্ড ফ্রো বলার উদ্দেশ্য কি? দেখো, যখন আমরা মারমারের সাউন্ড দেখি আমরা কিন্তু মারমারের জন্য স্পেসিফিক লোকেশনের কথা বলি। ব্যাপারটা কীরকম যে মারমারের সাউন্ড পেরিকার্ডিয়াম আমার প্রিকার্ডিয়াম এক্সামিনেশনের সময় কিছু কিছু মারমারের সাউন্ড পুরা জায়গা ধরেই শোনা যায়, বাট একটা জায়গায় বেস্ট সাউন্ড পাওয়া যায়। যেমন অ্যাওরটিক স্টেনোসিস যদি আমাদের সিস্টোলিক মারমার হয়, এই মারমারটা আমি মানে প্রিকার্ডিয়ামের যে কোনো জায়গাতেই শুনতে পারবো, কিন্তু দ্য সাউন্ড ইজ বেস্ট হার্ড অ্যাট অ্যাওরটিক রিজিয়ন। তাহলে অ্যাওরটিক এরিয়াতে আমি সবচেয়ে ভালো শুনতে পারবো। ঠিক একইভাবে কোনো একটা পেশেন্টের কিছু মারমার আছে শুধুমাত্র একটা পার্টিকুলার সাইটে খুব ভালো শোনা যায়। তাহলে দেখো কোন সাউন্ড কোথায় পাইতেছি সেটা একটা হিসাব আছে। মোটামুটি প্রত্যেক মারমারের জন্য নির্দিষ্ট আমাদের হিসাব আছে। ঠিক একই তাহলে স্বাভাবিকভাবেই যখন আমার পেরিকার্ডিয়াসের ফ্রিকশন রাব আসবে তখন প্রশ্ন আসতে পারে যে কোন জায়গায় সাউন্ডটা ভালো আসবে বা কোন জায়গায়। তো এখানে আসলে টু অ্যান্ড ফ্রো, মানে একবার এদিকে পাচ্ছি একবার এদিকে পাচ্ছি, মানে এটা আসলে খুব লিমিটেডভাবে এক জায়গায় এরকম না, বরং টু অ্যান্ড ফ্রো একটা মুভমেন্ট। সো যখন অসকালেশন করবো এই ইনফর্মটা মাথায় রাখতে হবে, তাহলে আমরা খুব সহজেই এটাকে মিলাতে পারবো। কারণ শুনতে গিয়ে আমি ফ্রিকশন রাব পেলাম, এটা মানে মারমার বলে চালাই দিলাম, এরকম করা যাবে না। আচ্ছা, তাহলে সিস্টল ডায়াস্টল দুইটা টাইমে পাওয়া যেতে পারে, বাট সিস্টলে ভালো শোনা যায় এবং টু অ্যান্ড ফ্রো একটা কোয়ালিটি আমরা আসলে পাচ্ছি। আচ্ছা, এখন কথা হচ্ছে কোনো একটা পার্সনের অ্যাকিউট পেরিকার্ডাইটিস আমরা সাসপেক্ট করছি, ক্লিনিক্যালি হিস্ট্রি নিয়েছি, সব কিছু নিয়ে আমাদের মনে হচ্ছে দিস মাইট বি কেস অফ পেরিকার্ডাইটিস। আমি কীভাবে কনফার্ম করবো? আই নিড ইনভেস্টিগেশন, রাইট? সো ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আমাদের আসলে কি করা উচিত? তাহলে ইনভেস্টিগেশন অবশ্যই যে কোনো ক্লিনিক্যাল কেসের ক্ষেত্রে ইনভেস্টিগেশন করা, মানে ক্লিনিক্যাল ডায়াগনোসিসের জন্য আমরা একটা কথা বলি ক্লিনিক্যাল হিস্ট্রি অ্যান্ড এক্সামিনেশন, এবং তার সাথে অ্যাসোসিয়েটেডভাবে আমরা ইনভেস্টিগেশন করে মিলায় ডায়াগনোসিসটা করি। সো এখানেও তাই। তাহলে এখানে অবশ্যই ক্লিনিক্যাল ফিচার্সের উপর বেস করে আমাদের অ্যাসেসমেন্ট আসবে, এবং সেই সাথে ফার্স্ট ইনভেস্টিগেশন হচ্ছে আমাদের ইসিজি। তাহলে এখন ইসিজি আমরা কি পাবো সেটা নিয়ে একটু আলোচনা করি। আচ্ছা, এখানে আগে একটা ডিসক্লেমার দিই, সেটা হচ্ছে কার্ডিয়াক টেম্পোরেটর ক্লাস, এটা আমি একটু আগেই শুট করে ফেলছি। কার্ডিয়াক টেম্পোরেটর ক্লাসে আমি ইসিজি পরে থেকে একটা ভুল ইনফরমেশন দিছি, আমি এটা বলে রাখি, সেটা হচ্ছে এসটি এলিভেশন। কার্ডিয়াক টেম্পোরেটর ক্লাসে আমি বলেছি যে এই যে এসটি এলিভেশন যেটা হয় সেটা আমি বলেছি কনভেক্স, আসলে কনভেক্স না, ওয়ার্ডটা হবে কনকেভিটি আপওয়ার্ডস। আচ্ছা, আগে ভুলটা ঠিক করে নিলাম, এবার আমি আসল কথায় আসি। আচ্ছা, যখন আমরা ইসিজি করব, ইসিজিতে পেরিকার্ডাইটিস বোঝার জন্য আমাদের দুইটা ফিচার আমরা দেখি। উই শ্যাল লুক ফর টু পার্টিকুলার ফিচার্স। নাম্বার ওয়ান ইজ পিআর ডিপ্রেশন। যদিও ডেভিডসনের পিআর ডিপ্রেশনকে সেকেন্ড লাইনে বলা হয়েছে, মানে সেকেন্ড লাইন বলতে প্রথমে পিআর ডিপ্রেশন বলে, প্রথমে এসটি এলিভেশন বলছে, বাট আমি সবার আগে এটাকে পিআর ডিপ্রেশন বলছি এই কারণে আমরা ইসিজি দেখতে গিয়ে অনেক সময় কনফিউজ হতে পারি, এসটি এলিভেশন নাকি এসটি এলিভেশন না, নাকি এটা এমআই নাকি এমআই না, নাকি বিভিন্ন রকম কনফিউশন মনের মধ্যে অ্যারাইজ করতে পারে। কিন্তু যেই পার্টিকুলার ফিচার যেটাতে কোনো রকম কনফিউশন থাকবে না এবং আমি খুব সহজে ডায়াগনোসিস করতে পারবো, এবং যেটা অবশ্যই থাকতে হবে সেটা হচ্ছে পিআর ডিপ্রেশন। যে কোনো পেরিকার্ডাইটিস, অ্যাকিউট পেরিকার্ডাইটিস ইসিজিতে কিছু থাকুক আর না থাকুক, কিছু খুঁজি আর না খুঁজি, পিআর ডিপ্রেশন অবশ্যই থাকবে এবং অবশ্যই এটাকে ফাইন্ড আউট করতে হবে, এবং দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার। তাহলে অবশ্যই পিআর ডিপ্রেশন পাবো। পিআর ডিপ্রেশন কী জিনিস? পিআর ডিপ্রেশন হচ্ছে আমাদের নর্মাল ইসিজি কি, পি, তারপর একটা কিউ, আর এরপর এস, তারপর টি। নর্মালি আমাদের ইসিজি এরকম। তাহলে এখানে আমাদের পি, এটা আসে না কেন, আচ্ছা, এরপর হচ্ছে ছোট্ট একটা কিউ, তারপর হচ্ছে আর। তাহলে পিআর ডিপ্রেশনটা আমরা আসলে যেটা দেখবো সেটা হচ্ছে
এই জায়গাটা নিচে নেমে আসবে, লাইক আইসোইলেকট্রিক লাইন থেকে এটা আমরা নিচে পাবো, এই দাগটা আমরা নিচে পাবো। নর্মালি আসলে এই জিনিসটা আমরা খুঁজে পাবো আইসোইলেকট্রিক লাইনের সাথে কম্পেয়ার। আইসোইলেকট্রিক লাইন বোঝার উপায় কী হবে, এখানে এই জায়গাতে আমরা এই লাইনের সাথে মেলাবো, আমরা দেখবো যে এই লাইনটা উপরে এই লাইনটা নিচে, সো তখন আমরা বুঝবো যে এখানে আসলে পিয়ার ডিপ্রেশন আছে। সো পিয়ার ডিপ্রেশন ইজ দ্য ফার্স্ট থিং। সেকেন্ড যেটা, সেটা হচ্ছে আমাদের এসটি এলিভেশন। এখন এসটি এলিভেশন বললেই সবার মনের মধ্যে কোশ্চেন এমআই, এবং এটা আলাদা করবো কীভাবে। বইতে একটা সহজ কথা লেখা, বইতে লেখা হচ্ছে এটা হচ্ছে কনকেভিটি আপওয়ার্ডস। এটা আমি টেম্পোনেটে ক্লাস একটু উল্টা বলে ফেলছি, কনভেক্স বলে ফেলছি, বাট এটা কনকেভিটি আপওয়ার্ডস। এখন এটা আসলে থিওরিটিক্যালি খুব বলা সহজ, প্র্যাকটিক্যালি ইসিজি দেখে কিছু সময় কনফিউশন ক্রিয়েট হইতেই পারে, বাট স্টিল কনকেভিটি আপওয়ার্ডসে আসলে দেখতে কেমন দেখায়, ইট লুকস লাইক দিস, লাইক পি, অনেকটা এইরকম, লাইক এরকম একটা কনকেভিটি আপওয়ার্ডস থাকে। এখন এই পার্টিকুলার নেচারটা আমরা এখানে এসটি এলিভেশনে পাবো। এখন তাহলে প্রশ্ন হচ্ছে এমআই এর সাথে আমি আলাদা করব কিভাবে। সাধারণত এমআই এর সাথে আলাদা করার আমি পার্সোনালি যে ফিচারটা দেখি, কোনো একটা পেশেন্টের এমআই হইলে আমরা প্যাথোলজিক্যাল কিউ পাই, যেই প্যাথোলজিক্যাল কিউটা আমরা পেরিকার্ডাইটিস আসলে পাবো না। সো এটা একটা ফিচার। আর এই যে এসটি এলিভেশন, এটা আসলে কনকেভিটিটা এতটা প্রমিনেন্ট থাকে, সামটাইমস ইট লুকস লাইক এ চেয়ার, অনেকটা চেয়ারের মতো মনে হয়। সো শেপের একটা অবশ্যই ব্যাপার আছে, ডেফিনেটলি ব্যাপার আছে, এবং এটা দেখতে দেখতে ভালো ক্লিয়ার কাট আইডিয়া হবে। পিয়ার ডিপ্রেশনটাকে আমি সবসময় বলি এই জন্য যে এসটি এলিভেশনে কনফিউশন হোক আর না হোক, পিয়ার ডিপ্রেশনে কনফিউশন হবে না, এবং পিয়ার ডিপ্রেশন এই একটা জায়গাতেই পাওয়া যায়, কোনো জায়গায় আমি পাই না। সো এগুলোকে বোঝা সহজ। এবং আরেকটা হচ্ছে প্যাথোলজিক্যাল কিউ এমআইতে থাকবে, পেরিকার্ডাইটিসে থাকবে না। তাহলে ইসিজি আমরা করব। আচ্ছা, এখন আমরা ইয়েতে চলে আসি। এখন আমরা একটু ডেভিডসন থেকে ছবিটা দেখি। এইখানে ডেভিডসনে ছবিটা নিয়ে আসছে। আচ্ছা, সো এখন দেখো এইখানে কি হয়েছে, এই দেখো এখানে আইসোইলেকট্রিক লাইনটা দেখো, আর এখানে এটা দেখো, কত ভালো বোঝা যাচ্ছে। এটা একটু ইয়ে করি, আরেকটু বড় করি। আচ্ছা, এর বেশি আর বড় করা যাবে না। আচ্ছা, তাহলে এখানে দেখো এই যে পিয়ার ডিপ্রেশন, আর এখানে দেখো এই আইসোইলেকট্রিক লাইনটা দেখো, এটা দেখো। সো পিয়ার ডিপ্রেশন, এবং এখানে আসলে কিউ নাই, এখানে কি আছে, এই যে এটা আর ওয়েভ, তারপরে এস, এবং এখানে এই যে টি, এবং দেখো এই যে এটা কনভেক্সিটি আপওয়ার্ড, এবং অনেকটা ইট লুকস লাইক এ চেয়ার, যে চেয়ারের মাথাটা এরকম একটু বাঁকা হবে। সো এরকম একটা ফিচার। আমি একটু পাশের ইসিজিতে যাই, আবার এখানে দেখি। আচ্ছা, এইখানে দেখি, এখানে দেখো পিয়ার ডিপ্রেশনটা ক্লিয়ার কাট বোঝা যাচ্ছে, আর এখানে এসটি এলিভেশন আছে, কিন্তু এইটাকে কনকেভিটি আপওয়ার্ডস বোঝাটা একটু কনফিউজিং লাগতেছে, রাইট? কিন্তু এখানে পিয়ার ডিপ্রেশনটা আছে, আমি এটাই বলছি যে পিয়ার ডিপ্রেশনটা আসলে মিস হবে না। তারপরে যে এটাকে দেখি, এখানেও দেখো পিয়ার ডিপ্রেশন আছে, এবং এখানে কনকেভিটি আপওয়ার্ডস, এবং এখানে কোনো প্যাথোলজিক্যাল কিউ নাই, এবং এই যে এরকম একটা শেপ চলে আসে। আমরা আরও একটু দেখি, এখানে যে এটাকে আমি যে মার্ক করেছি, দিস ইজ এসটি এলিভেশন। এখন এই যে এসটি এলিভেশনটা এখানে দেখাচ্ছি, এটা কনফিউজিং হবে, কিছু জায়গায় এমআইতেও অনেকটা কাছাকাছি মনে হয়, কিন্তু যেই জিনিসটাতে কনফিউশন হবে না, পিয়ার ডিপ্রেশন। যেমন এখানে এই লাইনটা দেখো, এই আইসোইলেকট্রিক লাইন ধরলে পিয়ারটা নিচে, সো পিয়ার ডিপ্রেশন ডেফিনেটলি আছে। আবার এখানে দেখো এটা আবার কনকেভিটি আপওয়ার্ডস, খুব ক্লিয়ার, এখানে কোনো কনফিউশন তৈরি হচ্ছে না। আবার এখানে দেখো পিয়ার ডিপ্রেশন আছে। সো পিয়ার ডিপ্রেশন ইজ দ্য নাম্বার ওয়ান থিং, এবং আমরা কনভেক্সিটি আপওয়ার্ডস পাচ্ছি, বাট এরকম দুই একটা এসটি এলিভেশন ফিচার থাকলে এটা আমাদের জন্য কনফিউজিং হয়, বাট স্টিল ওভারঅল আমরা একটা গ্রস আইডিয়া পেলাম। আচ্ছা, এখন যে গ্রস আইডিয়া পেলাম, এখানে কথা বলা শেষ হয় নাই, এখানে ইসিজি নিয়ে আরও কথা বলা আছে। এটা আসা না কেন এদিকে? আচ্ছা, আমরা একটু আমাদের ইয়েতে যাই। এই তো এখন ইসিজিতে এসটি এলিভেশন যখন দেখা যায়, এমআইতে আমাদের একটা পার্টিকুলার প্যাটার্ন থাকে। যেমন এমআইতে হতে পারে যে আমরা শুধুমাত্র ইনফিরিয়র লিডে পাচ্ছি, লিড 2, 3, এভিএফ, অথবা আমি অ্যান্টেরিয়র লিডে পাইতে পারি
যেখানে তোমার V1 থেকে V6 এর মধ্যে থাকবে হয়তো বা অ্যান্টেরিয়র অ্যান্টেরোসেপ্টাল হাবিজাবি বা ল্যাটারাল লিডস, হ্যাঁ সুপিরিয়র ল্যাটারাল লিডস, এগুলো কি লিড 1 AVL, তাই তো? তাহলে একটা প্যাটার্ন কিন্তু থাকে, তাই না? তাহলে হয় ইনফিরিয়র লিড নিবে অথবা অ্যান্টেরিয়র লিড নিবে বা ল্যাটারাল অ্যান্টেরিয়র মিলাই নিবে, সাধারণত এরকম থাকে, একটা প্যাটার্ন থাকে। কিন্তু পেরিকার্ডিয়াইটিসের ক্ষেত্রে ST এলিভেশনটা হবে ডিফিউজ, লাইক তুমি কিছু এলিভেশন পাবা অ্যান্টেরিয়র লিডসে, কিছু এলিভেশন পাবা ইনফিরিয়র লিডসে, ল্যাটারাল লিডসও পাইতে পারো, অনেকটা ওয়াইড স্প্রেড ডিফিউজ, মানে এমআইতে যেরকম প্যাটার্ন আমরা আসলে দেখি সেরকম না। সো একটু ওয়াইড স্প্রেড বা ডিফিউজ ST এলিভেশন এই টার্মটা এই জন্য ইউজ করে। তাহলে ইসিজিতে এই ফিচারটা আমরা পাচ্ছি। আচ্ছা, আরেকটা কমন কোশ্চেন, এখানে টি ইনভার্সন থাকবে নাকি থাকবে না? সাধারণত এটার ব্যাপারটা প্লাস মাইনাস। প্লাস মাইনাস বলতে আমি কি বোঝাচ্ছি, যদি এমন হয় কোনো পেশেন্টের পেরিকার্ডিয়াইটিসের সাথে মায়োকার্ডিয়াইটিস ডেভেলপ করছে বোথ, তখন আমি টি ইনভার্সন পাবো। তাহলে টি ইনভার্সন আছে, মোস্ট প্রবাবলি এখানে মায়োকার্ডিয়াইটিসও প্রেজেন্ট, এই জন্য থাকে। কিন্তু যদি এমন হয় মায়োকার্ডিয়াইটিস নাই, তাহলে কিন্তু টি ইনভার্সন থাকবে না, বরং সেখানে আমি একটা নর্মাল টি পাবো। আবার এখানে আরও কথা আছে, এমন তো হইতে পারে কোনো পেশেন্টের ইসকেমিক হার্ট ডিজিজ, সেই জন্য তার টি ইনভার্সন, এবং তার নতুন করে একটা পেরিকার্ডাইটিস হয়েছে, সেই জন্য তার টি ইনভার্সনও পাইছি, আবার আদার্স ফিচারও পাইছি, এটাও তো হইতে পারে। তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে টি ইনভার্সন পাইছি মানেই মায়োকার্ডাইটিস অল টাইম, ব্যাপারটা এরকম না, বরং পেশেন্টের একটা ইসকেমিক হার্ট ডিজিজ হয়তো আগে থেকেই আছে, যে জন্য তার একটা ইনভার্টেড টি। সো এগুলো সব কিছু মাথায় রাখতে হবে আমাদেরকে। তাহলে মোটামুটিভাবে আমাদের ইসিজি নিয়ে কথাবার্তা শেষ, বহুত কথা বলে ফেলছি। ইসিজি বাদে আমরা আর কি করতে পারি? আচ্ছা, এখানে যে কথা আছে আমি এগুলো অলরেডি সব বলে ফেলছি, তাও আমি একটু দাগাই বলি। আচ্ছা, তাহলে এখানে ST এলিভেশন উইথ আপওয়ার্ড কনকেভিটি ইসিজি করলাম, তারপরে এটা হচ্ছে কি ওয়াইড স্প্রেড, এটাও বলছি, PR ডিপ্রেশন এটাও বলছি, তারপরে হচ্ছে টি ওয়েভ ইনভার্সন থাকতে পারে, যেটা মায়োকার্ডিয়াইটিস থাকলে সাধারণত থাকবে। আচ্ছা, তাহলে এগুলো মোটামুটি বলা শেষ। আর কি ইনভেস্টিগেশন আমি করতে পারি? আচ্ছা, এখন কথা হচ্ছে কোনো পেশেন্টের যদি পেরিকার্ডিয়াইটিস ডেভেলপ করে, এটার একটা কমন কমপ্লিকেশন হচ্ছে পেরিকার্ডিয়াল ইফিউশন। এই ইনভেস্টিগেশন নিয়ে কথা হচ্ছে, যে কোনো ডিজিজের যখন আমরা আসলে ইনভেস্টিগেশন করি, আমাদের ইনভেস্টিগেশনের কিছু উদ্দেশ্য থাকে। আমরা কেন ইনভেস্টিগেশন করি? ইনভেস্টিগেশনের 1 নাম্বার কজ হচ্ছে টু কনফার্ম দ্য ডায়াগনোসিস। আচ্ছা, আরেকটা উদ্দেশ্য হচ্ছে এক্সক্লুশন অফ আদার ডিফারেন্সিয়ালস। তাহলে যে ডিফারেন্সিয়ালগুলো আছে, ডিফারেন্সিয়াল, সেগুলোকে আমি এক্সক্লুড করতে চাই। আরেকটা হচ্ছে কমপ্লিকেশনকে রিকগনাইজ করা, কি কমপ্লিকেশন হলো সেটাকে রিকগনাইজ করব। আরেকটা হচ্ছে আমি প্রগনোসিস দেখতে চাই, তাহলে প্রগনোসিস দেখতে চাই, অথবা আদার কোনো অ্যাসোসিয়েটেড কোনো কিছু আছে কি না, অ্যাসোসিয়েটেড থিংস সেটাকে খুঁজবো। যেমন অ্যাসোসিয়েটেড একটা উদাহরণ এখনই বলে দিই, মনে করো যে একটা পেশেন্টের পেরিকার্ডিয়াল ইফিউশন হয়েছে ডিউ টু রিউমাটয়েড আর্থ্রাইটিস, তাহলে কি তার অ্যাসোসিয়েটেড ডিজিজ কি? রিউমাটয়েড আর্থ্রাইটিস। তাহলে ওই রিউমাটয়েড আর্থ্রাইটিসকে আমাকে আদার ফিচার্সগুলো খোঁজা লাগতে পারে। তাহলে ইনভেস্টিগেশন আসলে অনেকগুলো পারপাস থাকে। তাহলে আমি কনফার্মেশন তো আসলে ইসিজি দিয়ে করেই ফেললাম। তাহলে এখন আমার কমন কমপ্লিকেশন কি? ইফিউশন। তাহলে ইফিউশনকে বোঝার জন্য আমাদের বেস্ট উপায় কি? হার্টকে দেখার জন্য বেস্ট উপায় ইকোকার্ডিওগ্রাম, সহজ উপায়। মনে করো যে আমি কোনো কিছু দেখতে চাই, আমরা কি করি? ইমেজিং করি। যেমন লাংস দেখার জন্য আমাদের সবচেয়ে ইজিয়েস্ট মেথড হচ্ছে এক্স-রে। আমরা যদি লিভার দেখতে চাই বা বিলিয়ারি ট্রি দেখতে চাই, আমাদের জন্য সহজ উপায় বলি, কমন সহজ উপায় হচ্ছে আলট্রাসোনোগ্রাম। বা আমরা যদি বলি যে আমরা হয়তো বা ব্রেইন দেখতে চাই, যে ব্রেইনে আমাদের স্ট্রাকচারাল কোনো কিছু হইলো কি না, বা ব্রেইনে কী অবস্থা, আমরা হয়তো বা সিটি স্ক্যান বা এমআরআই করবো। আমাদের হার্টকে ভালো করে দেখতে চাই, আমাদের সেখানে সবচেয়ে কমন ইজি টেকনিক হচ্ছে ইকোকার্ডিওগ্রাম। আমরা আসলে ইকোকার্ডিওগ্রাম করলে হার্টকে খুব সহজে ভিজিবল করতে পারি। সো কথা হচ্ছে ইফিউশন যদি ডেভেলপ করে, তখন আমরা সেটা ইকো করলে দেখতে পারবো। সো আমরা ইফিউশন আছে কি না সেই কমপ্লিকেশনটাকে বোঝার জন্য আমরা আসলে ইকোকার্ডিওগ্রাম করছি। সো ইকোকার্ডিওগ্রাফি মে বি নর্মাল, অথবা ইট মে রিভিল পেরিকার্ডিয়াল ইফিউশন। মানে আমরা ইকো করবো এই কারণে ইফিউশন আছে কিনা সেটা জানার জন্য। আচ্ছা, এবং এই ইফিউশনটা যেহেতু ডেভেলপ করে, এমন হইতে পারে যে আজকে হয় না ইফিউশন, কিন্তু 2 দিন পরে হয়েছে। সো একটা রেগুলার বেসিসে তার একটা আমাদের আসলে মনিটরিং আসলে লাগে। আচ্ছা, ইফিউশনে আসলে জিনিসটা দেখতে কেমন লাগবে? আচ্ছা, এখানে কি ইফিউশনের এই ছবিটা দেখি।
আমি এটাকে এক্সপ্লেন করে দিচ্ছি। সো এই ছবিটা যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে একটা লেফট ভেন্ট্রিকুলার ছবি। আচ্ছা, এই যে এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল ওয়াল, এইটুকু হচ্ছে ক্যাভিটি আর এইটুকু হচ্ছে মাসল লেয়ার, এবং এই যে লেয়ারটা দেখাচ্ছি পেরিকার্ডিয়াম, এই যে ফাইব্রাস লেয়ার অফ দ্য পেরিকার্ডিয়াম, আর এর মধ্যে যে জায়গাটা ওই যে সেরাস, ওটা যে প্যারাটাল ভিসেরাল লেয়ার, ওই মধ্যবর্তী ফাঁকা স্থান, এবং এখানে যে কালো জিনিস যেটা দেখতেছো এটা হচ্ছে ফ্লুইড অ্যাকুমুলেশন, ইফিউশন। এত বড় একটা স্পেস, তাহলে ফাইব্রাস লেয়ার, আমরা ফাইব্রাস লেয়ার না বলি, পেরিকার্ডিয়ামই বলি সহজ কথা, পেরিকার্ডিয়াম এবং হার্টের লেফট ভেন্ট্রিকল, এই দুটার মধ্যে অনেক বড় একটা ফাঁকা কালো জায়গা, এটা ইন্ডিকেট করে যে মাঝখানে কিছু একটা আছে। এই কালো কালো মানে পানি, ফ্লুইড টাইপের কিছু একটা। সো দিস ইন্ডিকেটস ইফিউশন, দিস ইন্ডিকেটস পেরিকার্ডিয়াল ইফিউশন। এবং আসলে ইকোতে তো আসলে ছবি উঠায় না, ইকোতে একদম লাইভ দেখা যায়। ইকোতে একদম দেখা যায় যে হার্ট মানে যখন মুভ করতেছে কীভাবে সিস্টেল হচ্ছে, কীভাবে ডাস্টেল হচ্ছে, পাশে পানি কতটুকু সুইঙ্গিং হচ্ছে কি না, এগুলো সব আসলে দেখা যায়। তাহলে আমরা ইকো করবো হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড, টু আইডেন্টিফাই দ্য ইফিউশন। আচ্ছা, সো এখন কথা হচ্ছে ম্যানেজমেন্ট। ডায়াগনোসিস শেষ, কমপ্লিকেশন সব বুঝে গেছি, এখন পেশেন্টকে ট্রিটমেন্ট দিতে হবে। সো হোয়াট উইল দ্য ম্যানেজমেন্ট? এখন বেসিক বাংলা কথা বলি। বেসিক বাংলা কথা হচ্ছে এটাটাই ইনফ্লামেটরি কন্ডিশন। ইনফ্লামেটরি কন্ডিশনে ইনফ্লামেশন ঠেকাইতে হবে। সো ফার্মাকোলজিতে আসি, কীভাবে ইনফ্লামেশন ঠেকাইতে পারি। ইনফ্লামেশন ঠেকানোর উপায় হচ্ছে আমরা দুইটা ধরনের ড্রাগ ইউজ করতে পারি, একটা হচ্ছে স্টেরয়েড আর একটা হচ্ছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, তাই না, NSAID। এখন কথা হচ্ছে স্টেরয়েড যত কম ইউজ করা যায় তত ভালো। আমরা আসলে সত্যি কথা বলতে স্টেরয়েডকে অপছন্দ করি, মানে দেওয়া লাগে বলে দিচ্ছি, কিন্তু স্টেরয়েড আসলে যত কম দেওয়া যায়, বিকজ এত সাইড ইফেক্ট। সো আমাদের এখানে বেস্ট চয়েস হচ্ছে আমরা NSAID দিব, শর্ট কোর্সে আসলে কাজ হয়ে যায়। সো NSAID অনেক রকম আছে, বাট আমাদের মানে ওয়ার্ল্ড ওয়াইড হিসাবে অ্যাসপিরিন খুবই কমনলি ইউজ ড্রাগ, খুবই সস্তা একটা ড্রাগ। আচ্ছা, অ্যাসপিরিনের ডোজ নিয়ে কথা আছে, লো ডোজ অ্যাসপিরিন অ্যান্ড হাই ডোজ অ্যাসপিরিন। যেটা লো ডোজ অ্যাসপিরিন সেটা কিন্তু আমার অ্যান্টি ইনফ্লামেটরি রোল খুব একটা প্লে করতে পারবে না। যেটা আমি যে 75 মিলিগ্রাম দিই, আমরা এই যে 75 মিলিগ্রাম অ্যাসপিরিন মানে ইসকেমিক হার্ট ডিজিজের পেশেন্টে দিই, এটা কিন্তু অ্যান্টি ইনফ্লামেটরি রোল খুব একটা প্লে করতে পারবে না, ওটা অ্যান্টি প্লাটিলেট রোল প্লে করতে পারবে। কিন্তু যখন আমি অ্যান্টি ইনফ্লামেটরি রোল প্লে করতে চাই, আই নিড হায়ার ডোজ, 600 মিলিগ্রাম 6 টাইমস ডেইলি, অনেক হাই ডোজ। সো হাই ডোজ অ্যাসপিরিন, সহজ কথা। তাহলে এই ডোজে দিতে পারি, কিন্তু স্টিল অ্যাসপিরিন একটা দুর্বল NSAID। আমাদের অ্যাসপিরিন থেকে আরেকটু শক্তিশালী NSAID অনেক সময় লাগতে পারে, এবং যদি লাগে সেখানে বেটার এজেন্ট আমাদের জন্য ইন্ডোমেথাসিন, যেটা 500 মিলিগ্রাম থ্রাইস ডেইলি আমি দিতে পারি। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট। এর পাশাপাশি আমরা আরও কিছু এজেন্ট ইউজ করি। একটা হচ্ছে কোলকাইচিন। কোলকাইচিনের মূল ব্যাপারটা কি? কোলকাইচিন হচ্ছে নিউট্রোফিলের যে মাইগ্রেশন হয় ডিউরিং অ্যান্ড অ্যাকিউট ইনফ্লামেশন, নিউট্রোফিল যে ধুমায় মাইগ্রেট করে, ওই যে আবার প্যাথোলজি চলে আসছে। আমি আসলে এই কথাটা বারবার বলি যে মেডিসিন বুঝতে গেলে প্যাথোলজি জানতে হবে। প্যাথোলজি ইজ দ্য মাদার অফ মেডিসিন, এটা আমার নিজের বক্তব্য, আমার নিজের কথা, যে প্যাথোলজি ভালো বুঝবে সে মেডিসিন বুঝবে, বিকজ প্যাথোলজি জায়গায় প্যাথোলজি চলে আসে। সো কোলকাইচিন যেটা করে সেটা হচ্ছে এই যে ইনফ্লামেশনের সময় মাইগ্রেশন অফ দ্য নিউট্রোফিল, এটাকে সে কন্ট্রোল করে, লিমিট করে ফেলে। সো কোলকাইচিনটা ভেরি ইফেক্টিভ, এবং কোলকাইচিন দিলে সিমটমটা খুব ভালোই রিলিফ করে। এবং কিছু কন্ডিশন আছে, যেমন ক্রনিক রিল্যাপসিং পেরিকার্ডাইটিস, এরকম বেশ কিছু ব্যাপার আছে যেখানে রিল্যাপসিং এপিসোড অফ পেরিকার্ডাইটিস হ্যাপেন, এইটাকে মোটামুটি তারা প্রিভেন্ট করতে পারে। এবং এই ধরনের কেসে দেখা যাচ্ছে একটা লম্বা সময় কোলকাইচিন দেওয়া লাগতে পারে, এগুলা যদি কেস হয় লাইক 3 মাস একটা লম্বা সময় দেওয়া হয়, তাহলে এইগুলা। আচ্ছা, আর কি? গ্লুকোকর্টিকয়েডের কথা আগে দেওয়া হতো, এখন আর দেওয়া হয় না। এখন কতদিন ড্রাগ দিব? এখন দেখো, ভাইরাল কজ যদি হয়, ভাইরাল পেরিকার্ডাইটিস আসলে কয়েকদিনের মধ্যে রিজলভ হয়ে যায়, ইট টেক্স ভেরি শর্ট ডেজ। সো ভাইরাল পেরিকার্ডাইটিসের রিকভারি খুবই অল্প কিছু দিনের মধ্যেই হয়ে যায়। সো রিকভারি সাধারণত 1 সপ্তাহের মধ্যে হয়ে যায়, এখানে খুব বেশি আসলে আমাদের এই জন্য আমাদের আর হেডেক নাই। সো এটা কিন্তু ওই যে কিছু জায়গায় যে ক্রনিক রিল্যাপসিং পেরিকার্ডাইটিস হয়, সেখানে আমাদের একটু মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন কোনো পেশেন্টের পুরুলেন্ট পেরিকার্ডাইটিস হয়েছে, পুরুলেন্ট পেরিকার্ডাইটিস যেখানেই হবে
তার মানে বুঝতে হবে এটা পায়োজেনিক ইনফেকশন বা পাস তৈরি হচ্ছে এরকম কোনো একটা ঘাপলা আছে। মোস্ট অফ দ্য টাইম ইট ইজ ডিউ টু ব্যাকটেরিয়াল কজ, তাই না? মোস্ট অফ দ্য অ্যাকচুয়ালি দিস ইজ ডিউ টু ব্যাকটেরিয়াল কজ। সো এইরকম জায়গায় আমাকে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট ইউজ করতে হবে। সো যদি পুরুলেন্ট কজ হয় অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট ইউজ করতে হবে। আচ্ছা, আর কি কি আমরা ট্রিটমেন্টের মধ্যে আলোচনা আসতেছে, একটা বলা হচ্ছে পেরিকার্ডিওসেন্টেসিস, আর একটা বলা হচ্ছে সার্জিক্যাল ড্রেনেজ। পেরিকার্ডিয়াটিসের সাথে এগুলোর কি সম্পর্ক? সহজভাবে বলি, যদি ইফিউশন এমন হয় যে পেরিকার্ডিয়াটিস এমন হয় যে পেরিকার্ডিসের কারণে একটা বড়সড় ইফিউশন হয়ে গেছে, দ্যাট ইজ এ ম্যাসিভ ইফিউশন বা মোটামুটি সিগনিফিক্যান্ট ইফিউশন, যেটা আসলে আলটিমেটলি হার্টের ফাংশনকে লিমিট করে দিচ্ছে বা দিস কজেস প্রবলেম, সেখানে ওই ফ্লুইডটাকে বাইর করতে হবে। ওই ফ্লুইডকে বাইর করার ইজিয়েস্ট উপায় বা কমন উপায় হচ্ছে পেরিকার্ডিওসেন্টেসিস। পেরিকার্ডিওসেন্টেসিস আন্দাজে করা হয় না, বরং এটা সবসময় ইকো গাইডেড, ইমেজ গাইডেড পেরিকার্ডিও আমাদের হচ্ছে পেরিকার্ডিওসেন্টেসিস করা হয়। কখনো কখনো এমন হয় যে পুরুলেন্ট কজ বা এরকম হতে পারে যে লোকুলেটেড হয়ে গেছে, লাইক পাস জমে আছে, ওগুলোকে সহজে টেনে আনা যাচ্ছে না, এরকম যদি কেস হয় বা সাপোজ রক্ত জমাট বেঁধে গেছে, সো এই ধরনের কেসে অনেক সময় এমন হতে পারে যে আসলে পেরিকার্ডিওসেন্টেসিস করে খুব বেশি লাভ হচ্ছে না বা মানে সাকসেসফুল হচ্ছে না, এইরকম জায়গাতে সার্জিক্যাল অ্যাপ্রোচ নিতে হয়। সো সার্জিক্যাল ড্রেনেজ এই জায়গা, সো এটা আসলে বেসিক্যালি আমাদেরকে তখনই করতে হচ্ছে যখন পেশেন্টের কমপ্লিকেশন অ্যারাইজ করতেছে, নট বিফোর দ্যাট। সো এই ছিল মোটামুটি আমাদের আলোচনা অ্যাকিউট পেরিকার্ডিটিস নিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমরা ইফিউশন নিয়ে আরেকটু কথা বলবো।